আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাইয়েরা, পাশাপাশি পর্দার অন্তরালে থাকা আলোচনা শ্রবণরতা ইসলাম দরদিনী বোনেরা, আমি প্রথমেই ইসলামিক অভিবাদন জ্ঞাপন করেছি, পুনর্বার ব্যক্ত করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাধারণত আমি লকডাউনের পর থেকে খুব বেশি রাতে প্রোগ্রাম করি না, তারপরেও আলহামদুলিল্লাহ এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি যদি বেঁচে থাকে তো ইসলামের যে প্রচার প্রসার, ইসলামের যে বিকাশ, সেটা অনেকাংশেই প্রতিষ্ঠিত হবে বা সাধন হবে। অতএব প্রতিষ্ঠানের স্বার্থে, দ্বীন ইসলামের স্বার্থে এই ত্যাগগুলি আমরা করতে বাধ্য হই। আপনারা যারা এখানে আছেন, আমি একজন দ্বীনি ভাই হিসেবে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি, আপনারা ওঠা বসা না করে একটু বসুন। আমার পরে আরও একজন গুণসম্পন্ন আলোচক রয়েছেন, অত্যন্ত কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক তিনি আলোচনা রাখেন। আমার খুব কাছের মানুষ, বন্ধুবর, শ্রদ্ধাভাজন শেখ রুহুল কুদ্দুস নাদভী, দক্ষিণ 24 পরগনা। আমরা খুব কাছাকাছির মানুষ এবং আন্তরিকভাবেও আমরা খুব কাছাকাছি। একসাথে আমরা দ্বীনি দাওয়াতি ময়দানে বেশ কিছুদিন আছি। এমনকি আমার যতদূর মনে পড়ে, এই নদিয়া ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ ওনাকে আমার হাত ধরেই আনা হয়েছিল। আর আমরা খুব কাছাকাছি ধাওয়াপাড়া একটি প্রোগ্রামে সর্বপ্রথম আমরা রুহুল কুদ্দুস নাদভী ভাইকে আমি এনেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা রাখেন বিষয়ের উপরে। তাই বলছি, নির্দিষ্ট রুটিন অনুযায়ী যদি রাত 12টা পর্যন্ত চলে, আপনারা প্রত্যেকেই থাকবে। আর আমি তো আপনাদের একটা পরিচিত মুখ, অসুস্থ মানুষ, হালকা পাতলা মানুষ, আপনারা জানেন। আমি খুব লম্বা আলোচনা করব না। আমি আসার আগেই রুহুল কুদ্দুস ভাইকে রেডি হতে বলেছি, আপনারা একটু অপেক্ষা করুন। আজকে আমি আপনাদেরকে সমাজ চিত্রটা একটু দেখাতে চাই। আমার আলোচনাটা একটু ভিন্নধর্মী হবে আজকে ইনশাআল্লাহ। এখন আলোচনা করি মাগরিব বাদে বা এশা বাদে, যদি কেউ ডাকেন এই সময় করেই ডাকবেন। আজকে আমার আলোচ্য বিষয় সমাজ চিত্র। একটা সমাজের একটা চিত্র আপনাকে দেখাই, একটু দেখেন, আমার দিকে একটু তাকান। আমরা আমাদের চেহারাকে, ফেসকে গোসলের পরেও আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, কারণ বলে দেয় একটা গ্রাম, একটা সমাজ, একটা এলাকা, একটা অঞ্চল, এর আয়না হলো ওই সমাজের শিক্ষা প্রতিষ্ঠান। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আপনার চেহারাটা দেখার জন্য বাড়িতে যে আয়নাটাকে ব্যবহার করেন, এটা আপনি আপনার চেহারা, ফেস দেখার জন্যই নির্ণয় করেন, নিরূপণ করেন। কিন্তু আপনার সমাজ এটা কেমন, তার চালচলন, তার ওঠা বসা, তার ব্যবহার, তার নীতিমালা, তার সব কিছু, এটা নির্ভর করে আপনার সমাজের আয়না একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেটা হতে পারে মক্তব, হতে পারে প্রাইমারি স্কুল, হতে পারে মাদ্রাসা, হতে পারে আরও ছোট বড় অনেক শিক্ষা কেন্দ্র বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান। তাহলে আপনার সমাজের আয়না হলো শিক্ষা প্রতিষ্ঠান। এটা দিয়ে আপনাকে দেখতে হবে। দেখাই আমার আলোচনা প্রবেশের পূর্বেই আরেকটা দোকান আপনাকে দেখাই। আমি কি দেখাতে চাই একটু বোঝার চেষ্টা করেন। একটা দোকান দেখাবো, দোকানটা স্বর্ণের দোকান, পাশাপাশি আরেকটা দোকান কয়লার দোকান। কয়লা আপনারা চেনেন, যা দিয়ে আগুন প্রজ্বলন করা হয়। আলহামদুলিল্লাহ। আর দুটো দোকান আপনাকে দেখাই, একটা স্বর্ণের দোকান, একটা কয়লার দোকান। স্বর্ণের দোকান দরজা বন্ধ করা আছে। আলহামদুলিল্লাহ। দোকানদার এসে শাটার বা দরজাটা খুললেন, তখন কি দেখা যায়? এই দোকানের মধ্যে স্বর্ণ আছে, এটা দেখা যায়। তাহলে দোকানের দরজা খোলা হলে স্বর্ণ দেখা যায়। আর কয়লার দোকানের দরজা বন্ধ, শাটার বা দরজাটা খোলা হলো, তখন কি দেখা যাবে? কয়লা দেখা যাবে। আমাদের চরিত্র এটা হলো একটা দোকানের ন্যায়, আর আমাদের মুখের ভাষা, জবান, এটা হলো দরজার ন্যায়।
আপনার চরিত্র কেমন এটা মুখ থেকে যে ভাষা পেশ করবেন এটা কয়লা না স্বর্ণ প্রমাণ হবে। অতএব আপনাকে একটু মূল্যায়ন করেন। আজকে আমি আপনাকে এই গভীর রাতে বোঝাতে চাই, সমাজ চিত্র এটা একটা প্রতিষ্ঠান, আর দিনই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের একটা ধারাবাহিকতা আছে, শৈলী শ্রেণীবিন্যাস আছে। তার জন্য আমি আমার সমাজকে 5টা ভাগে বিভক্ত করি। আমি কোরআনের আয়াতে আসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসবো ইনশাআল্লাহ অবশ্যই। তবে আমি আমার এই শ্রেণীবিন্যাস 5 ভাগে আমি বিভক্ত করি। তার মধ্যে একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন পর্ষদ অর্থাৎ কমিটি। দ্বিতীয় নাম্বার হলো উপদেষ্টা মণ্ডলী অর্থাৎ তারাও একটা কমিটির অংশ। তৃতীয় হলো শিক্ষক মণ্ডলী। চতুর্থ হলো শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রী। এটা হলো প্রথম অংশের 4টি শ্রেণী। এভাবে 5টি বিষয় আছে। দ্বিতীয় নাম্বার সেটা হলো আমাদের মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম, এই শ্রেণী। তৃতীয় নাম্বার হলো আমাদের সমাজের প্রত্যেকটি মসজিদ বা মক্তবের পরিচালন পর্ষদ অর্থাৎ কমিটির সদস্যবৃন্দ। চতুর্থত 4 নাম্বার পয়েন্ট সেটা হলো অত্র প্রতিষ্ঠানে পাঠরত যেসব ছাত্রছাত্রী আছে তাদের যে অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ আছেন তারা। পাশাপাশি একটু পরে দেবেন, মনে করে দেবেন। পাশাপাশি 5 নাম্বার পয়েন্ট সেটা হলো সমাজের সাধারণ জনগণ, মুসলিম উম্মাহ। এই 5টি স্তর নিয়ে একটা প্রতিষ্ঠান গঠিত হয় আলহামদুলিল্লাহ বলি আমরা। এটা হয় স্কুল অথবা মাদ্রাসা, হয় ছোট প্রতিষ্ঠান না হয় বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা বা এই প্রতিষ্ঠানগুলিকে, আমি কথা বলছি শুধু এই প্রতিষ্ঠানকে নিয়ে নয়, সামগ্রিকভাবে আমাদের রাজ্যে, আমাদের দেশে, সারা পৃথিবীতে যত প্রতিষ্ঠান আসবে এভাবেই গড়ে ওঠে এবং গড়ে তুলতে হবে। যদি সেটা গড়ে তোলা যায় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের প্রতিষ্ঠানগুলি টেকসই একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। অন্যথায় আমাদের প্রতিষ্ঠানগুলি ভুলণ্ঠিত হবে, নিঃস্ব হবে, অভাবী থাকবে, ঘাটতিতে চলবে, ঋণগ্রস্ত থাকবে। সবসময় আমাদের হাত পাততে হবে। আপনারা যদি আমাদেরকে দেন তাহলে চলতে পারবো, যদি না দেন তাহলে আমরা বঞ্চিত হব আর নিরুপায় হয়ে যাব। আমি আপনাদেরকে একটা টেকসই এবং সঠিক ইসলামী গঠন পদ্ধতি, ইসলামী গঠন প্রণালী, গঠনতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের এই ধারা আজকে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। তার জন্য আমাদের প্রয়োজন প্রাথমিক পর্যায়ে 2টি জিনিস। নাম্বার 1, 3টি জায়গার সমন্বয়। 1 হলো কমিটি, 2 হচ্ছে শিক্ষক, 3 হচ্ছে যে অঞ্চলকে কেন্দ্র করে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই 3 স্তরের মানুষের সমন্বয় চাই, মেলবন্ধন চাই, ঐক্যবদ্ধ সহমত পোষণ চাই। যদি বড় চাঁদঘর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বৃহত্তর চাঁদঘর গ্রামকে কেন্দ্র করে, এই গ্রামে যদি 20টি মসজিদ থাকে, যদি তার বেশি কম মসজিদ থাকে বা কমিটি থাকে, সমাজবাসী থাকে, তাদের সাথে বড় চাঁদঘর মাদ্রাসার পরিচালন কমিটি যদি কোনো হৃদ্রতা না থাকে, একাত্মতা না থাকে, মেলবন্ধন না থাকে, তাহলে এই প্রতিষ্ঠান ঘাটতিতে চলতে বাধ্য। তার জন্য চাই কমিটি, শিক্ষক এবং যে অঞ্চল বেসিস এই প্রতিষ্ঠান শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রকে উন্নত করার জন্য এই ত্রিস্তরীয় মেলবন্ধন, সহমত পোষণ করা। আমাদের সম্পর্ক থাকবে গাঢ়, গভীর, এবং সেই গাঢ় এবং গভীরে আমরা একটা টেকসই স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নীত করব আরও উন্নত প্রতিষ্ঠানে। যদি সেটা সম্ভব হয়, এই প্রতিষ্ঠানে আমাদের 2-3 ঘন্টা কালেকশন করা লাগবে না ইনশাআল্লাহ। আমি তার একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। এমনটা নয় যে আমি এই প্রোগ্রামের কোনো ভুল ত্রুটি ধরার জন্য আলোচনা করছি। আমি এখন আমার আলোচনার কিছু ধরন পরিবর্তন করেছি, কারণ 40 বছর বয়স, কদিন বাঁচবো? 36-37 কেজি ওজন, 40, 45, 47, 52 থেকে এই পর্যন্ত এসেছি। কতদিন থাকবো এই পৃথিবীতে? যতদিন আছি আমরা এই পৃথিবীতে, যেদিন থেকে থাকবো না, ইন্তেকালের পর আপনি কি দিতে পেরেছেন
সমাজের জন্য কি পরিকল্পনা তুলে দিতে পেরেছেন, কি কর্মসূচি আপনি দেখিয়ে দিয়েছেন, কি কর্মসূচি আপনি নিয়েছিলেন আপনার জীবদ্দশায়। এটাই আপনার পৃথিবীতে বেঁচে থাকা কিয়ামত পর্যন্ত। এটাই আপনাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম প্রতিটি মানুষের হৃদয়ে, প্রতিটি মানুষের অন্তরে, প্রতিটি মানুষের মনে, প্রতিটি সমাজবাসীর চোখে আপনি বেঁচে থাকতে পারবেন আপনি আপনার কর্মসূচির আলোকে। তাছাড়া আপনি মৃত্যুর পর একটা শৃগাল, একটা কুকুর, একটা বিড়াল, একটা বাদর, একটা ইঁদুর, একটা সূচো, এরা যেমন মরে, আমার আপনার মৃত্যু যদি তেমন হয়, তাহলে আমার আর ওই শ্রেণীর মধ্যে পার্থক্য কি হলো? সেই পার্থক্য করার জন্য হলেও আমাকে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবেই। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কিভাবে সাজাতে পারি একটু দেখেন। একটা সুন্দর চিত্র আছে, একেবারে অঙ্কিত চিত্র, যা আমি আপনাকে ব্ল্যাকবোর্ডে এঁকে এঁকে আজকে আমি বক্তব্যের মাঝে দেখাতে চাই, আপনার হৃদয়ে পৌঁছে দিতে চাই মাত্র আধা ঘন্টা 40-45 মিনিটে। যেটা নিয়ে আমরা বাড়িতে ফিরে গেলে একটা প্রাইমারি স্কুল, একটা মাদ্রাসা, একটা মক্তব, একটা শিশু শিক্ষা কেন্দ্র অথবা একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় লেভেল দিয়ে আমরা সেটাকে যে কোনোভাবে আরও উন্নীত করতে পারি, আর উচ্চতর বিদ্যালয় প্রতিষ্ঠিত দিতে পারি। শুধুমাত্র আমাদের এই পরিকল্পনা কর্মসূচিটা হাতে নেওয়া দরকার। দেখেন, 1 নাম্বার, আমাদের মাদ্রাসা বা স্কুলের জন্য স্টুডেন্ট দরকার, ছাত্র দরকার।